আ জোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি। সবসময় আসলে চেষ্টা করি গান নিয়েই ব্যস্ত থাকতে, সে কারণে একটার পর একটা কাজের মধ্যে কিভাবে নিজেকে রাখা যায় সেই চেষ্টাটাই আসলে সবসময় করা হয়ে থাকে। সো রিসেন্টলি কিছু নতুন কাজ করছি অলরেডি। এই মাসে আমাদের সবার প্রিয় কিংবদন্তি শিল্পী, উপমহাদেশের গর্ব ম্যাডাম রুনা লালার জন্মদিনে একটা কভার করেছি। ওনার গাওয়া আমার মন বলে তুমি আসবে। এই গানটি লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহার আনোয়ার স্যার, আর গানটি সুর সঙ্গীত করেছেন শ্রদ্ধেয় সত্য সাহা। তো এই গানটা আমি খুব রিসেন্টলি কভার করেছি। এটার মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে লুইপা অ্যান্ড উইংসের টিমের সদস্যবৃন্দ। এটা অন্তরের মিউজিক অ্যারেঞ্জমেন্ট করা, আর হচ্ছে আলামিন আমাদের গিটারিস্ট, ওনার হচ্ছে মিক্স মাস্টার করা। রুনা ম্যামের কথা বলতে গেলে আসলে শেষ হবে না। আর ওনার ওনার ক্যারিয়ার ব্যতি রেখে আমি যদি শুধু আমাদের কথা বলি, মানে আমাদের ছোটদের প্রতি ওনার যে স্নেহ, ওনার যে কেয়ারিং একটা স্বভাব আছে, যেটা উনি আসলে আমাদেরকে নার্চার করছেন ছোটদেরকে, এইটা আমি বলবো যে এটা এত বড় মনের একটা পরিচয় তিনি দেন সবসময়। কারণ আমি সবসময় একটা কথা বলি যে বড় শিল্পীদের মনটা আসলে অনেক বড় হয়। তার জন্য আমাদেরও কাজ করতে খুব বেশি ভালো লাগে। রুনা ম্যামের সুর করা একটা গান গাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আর তারপর পরে আসলে ওনার গান কভার করতে আমার খুবই ভালো লাগে, এবং উনি নিজেও সাজেস্ট করে থাকেন আমাদেরকে যে তোমরা কোন গানটা কে কভার করতে পারে, কে গাইতে পারে, কে কোন গানটা তুলে প্র্যাকটিস করতে পারে। এই ছোট ছোট বিষয়গুলো আসলে উনি যে আমাদের খেয়াল রাখেন, এটা আমরা নিজেদেরকে, আমি পার্সোনালি আমি মনে করি যে নিজেকে অনেক সৌভাগ্যবান। আর রুনা ম্যামকে আসলেই পেয়েছি একদম শুরু থেকে। আমার মিউজিক ক্যারিয়ার শুরু 2010 চ্যানেল আই সেরা কণ্ঠের মাধ্যমে। এবং মজার ব্যাপার হচ্ছে ওনার গাওয়া গান যখন থামবে কোলাহল, এই গানটা দিয়েই আসলে আমার চ্যানেলের সেরা কণ্ঠের জার্নিটা শুরু হয়েছিল। সমগ্র অর্থে আমি বলতে চাই যে আমার পুরো সঙ্গীত চলার পথটাই শুরু হয়েছে এই গানটা দিয়ে। আর ওখানে যখন রুনা ম্যাম মেইন জাজ হিসেবে ছিলেন, তখন ওনার কাছ থেকে অনেক অনেক কি বলে এগুলাকে, মানে অনেক অ্যাডভাইস পেয়েছি যে কিভাবে গলা সাধতে হবে, কিভাবে সামনে এগিয়ে যেতে হবে, চলার পথটা যে অনেক মসৃণ না। তো ওনার কাছ থেকে ছোটো ছোটো বিষয়গুলো আসলে তখন জেনেছি। পরবর্তীতে যখন আমি বেশ কয়েক বছর পরে, আসলে 2016-র পরে 17-র দিকে আমি একটা গান কভার করেছি, বেগম আক্তার, শ্রদ্ধেয় বেগম আক্তারের গাওয়া জোছনা করেছে আরি। এই গানটা কভার করার পরে উনি আমাকে আবার বহু বছর পরে উনি আমাকে ফোন করেছেন নিজে থেকে, এবং উনি আমাকে বলেছেন যে তোমাকে সেরা কণ্ঠে যে লুইপাকে আমি পেয়েছি আর এখনকার লুইপা, জোছনা করেছে আরির লুইপা, দুজনের মধ্যে অনেক তফাৎ, তুমি অনেক ইমপ্রুভমেন্ট করেছো, এবং তার জন্য তোমাকে আমি একটা গিফট দিতে চাই, সেটা হচ্ছে আমার সুর করা একটা গান। তো এই যে এত বছর ধরে উনি আমাদেরকে দেখে আসছেন, উনি যে মানে উনি এই রেসপন্সিবিলিটি যে ফিল করেন যে হ্যাঁ আমি একটা শোতে যাচ্ছিলাম, সেখান থেকে একটা মেয়ে বেরিয়ে আসছে, সে কত দূর এগোলো, কতটা ইমপ্রুভমেন্ট তার হলো, এই যে খেয়ালটা উনি রেখেছেন, এই দায়িত্বটা যে উনি ওনার মধ্যে রেখেছেন, আমি আমি মনে করি যে একটা শিল্পীর তো আসলে এমনই হওয়া উচিত। সব শিল্পী কেন এমন নয়, উনি কেন এত ভালো, এটা মনে হয় সবসময়। এটা হচ্ছে সম্পূর্ণই একটা পারস্পরিক ব্যাপার, মানে একটা ভাইস ভার্সা রিলেশনশিপ আমি বলবো। সেটা হচ্ছে যারা আমাদের প্রতি অ্যাপ্রোচটা এরকম আন্তরিক, যাদের অ্যাপ্রোচটা, আমাদেরও দেখা যায় ভিতর থেকে একটা অটোমেটিক্যালি একটা সম্মান তাদের জন্য গ্রো করে। সো রুনা ম্যাম কিন্তু এটা না করলেও পারতেন, মানে আমরা তো মাত্র সঙ্গীত চলার পথ আমাদের শুরু করেছি। সো উনি কিন্তু ওনার এত সুবিশাল একটা সমুদ্র, মানে মিউজিকের একটা সমুদ্র, সেই সমুদ্রের বিন্দু কণা হিসেবে উনি কিন্তু আমাদেরকে যোগ না করলেও পারতেন, কিন্তু এই যে উনি ওনার দায়িত্ববোধ থেকে আমাদেরকে যে স্নেহটা দিয়ে যাচ্ছেন, তখনই কিন্তু আমাদের মনেও একটা শ্রদ্ধা জন্মায় তার প্রতি। সো আসলে মানুষের একটা স্বভাব আছে, সেটা হচ্ছে মানুষ ভালোবাসা পেতে খুব পছন্দ করে, আর শিল্পীরা একটু বেশি আদর পেতে পছন্দ করে, একটু বেশি ভালোবাসা পেতে পছন্দ করে।
এই যে শিল্পীদের মধ্যেই আবার পারস্পরিক ভালোবাসাটা যখন জন্ম নেয়, সেটা সেটা আসলে সাধারণ মানুষের ভালোবাসার মতো না, সেটা আরেকটু বেশি সুন্দর বলে আমি মনে করি। হ্যাঁ, রাজনীতির শিকার হয়েছি বা রাজনীতিতে পড়েছি, এটা আসলে সব শিল্পীর জীবনেই আছে, এবং সেটা নিয়ে অনেক সাফারও করেছি অনেক সময়। যেরকম দেখা গেছে যে বিগত 15 বছরেও হয়তো অনেক অনেক জায়গা থেকে আমাকে গান গাইতে বলা হয়েছে, অনেক ক্ষমতাসীন লোকজনের সৃষ্টি গান গাইতে বলা হয়েছে। আমার হয়তো সে গানটা কোয়ালিটিফুল লাগেনি। তখন তারা কি করেছেন, তখন তারা আমার মানে আজকে যেহেতু এরকম একটা প্রশ্ন করলেন, বলার সুযোগ হলো, আমি বলি। আমার বাড়ি বগুড়াতে, সো আমার বাবার ব্যবসা সেখানে। আমার বাবাকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো আর কি, এবং আমাকে মানে ধমকি দেওয়া হলো যে গানটা করতেই হবে। সো এই ধরনের কিছু বিষয় আমি যেরকম ফেস করেছি, আবার আরও কিছু বিষয় যেরকম সিন্ডিকেটের একটা ব্যবসা সম্পর্কে আমি খুব একটা জানি না, যার কারণে সিনেমাতে অনেক বেশি গান গাওয়ার সৌভাগ্য হয়নি আমার, কিংবা হয়তো দেখা যায় অনেক ভালো ভালো কাজ থেকে আমি বাদ পড়ে যাই, বা আমার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার একটা সম্ভাবনা ছিল, যেখানে আমার শর্ট লিস্টে আমার নাম ছিল বলেও আমি জেনেছি, কিন্তু পুরস্কারটা পাওয়া হয়নি সামহাও। সো মিডিয়াতে আসলে একটা সিন্ডিকেটের প্রভাব আছে, বা রাজনীতির অনেকটা প্রভাব শিল্পীদের ওপর পড়ে যায়, যেটা হওয়া উচিত না বলে আমি মনে করি। আমি মনে করি যে শিল্পীদের শিল্পটাকেই সবার আগে প্রাধান্য দেওয়া উচিত। আমার মনে হয় না যে সিন্ডিকেট কখনো ভাঙবে, কারণ এটা হচ্ছে একটা অনগোয়িং প্রসেস। সিন্ডিকেট আসলে চলতেই থাকবে। এটা হয়তো আজকে আমার প্রভাব আছে এখানে, কয়দিন পরে আমি সরে গিয়ে হয়তো বা অন্য একটা টিম চলে আসবে, অন্য একটা সিন্ডিকেট চলে আসবে। সো এটা হতেই থাকবে। আমরা যতই বলি যে আমরা সিন্ডিকেটে যেতে চাই না বা পড়তে চাই না, এটা কোনো না কোনোভাবে আসলে সিন্ডিকেটের মধ্যে পড়ে যেতে হয়, একটা শিকলের মধ্যে পড়ে যেতে হয় আমাদেরকে। তাপস ভাই সম্পর্কে বলতে গেলে সবার আগে বলবো যে উনি একজন শিল্পী। আমি যতদূর জানি, আমরা তো গান বাংলা পরিবারের একজন সদস্য। সো আমি যতদূর জেনেছি যে ছাত্র আন্দোলনের যে ফেজটা গেল, এই সময় কিন্তু সবগুলো টেলিভিশন চ্যানেলের সবার আগে তাপস ভাইয়ের পেজটা লাল প্রোফাইল পিকচার দেয়া হয়েছিল, এবং সেটার জন্য ওনাকে অনেক সাফার করতে হয়েছে। ওনার গান বাংলা বিল্ডিংটাই ধ্বংস হয়ে গেছে, একরকম ধ্বংসই আমি বলবো, যে ওটা তো ওনাকে ছেড়েই দিতে হয়েছে ফাইনালি। সো আমি এই ব্যাপারটাতে একমত হতে পারলাম না যে উনি বিপক্ষে ছিলেন। উনি কিন্তু ছাত্র আন্দোলনের সাথেই ছিলেন সবার আগে উনি ওনার মতামত জানিয়েছেন যে উনি সাথে আছেন। আচ্ছা, এটা ছিল প্রথমত। আর দ্বিতীয়ত, রাজনৈতিক বিষয়টাতে আসলে ওই যে আমি বলেছি যে আমরা পড়তে চাই না রাজনৈতিক বিষয়ে, কিন্তু তারপরও কোনো না কোনোভাবে আমাদেরকে পড়ে যেতে হয়। তাপস ভাই সবার আগে একজন শিল্পী, এবং ওনার মতো একজন শিল্পী আমাদেরকে যে সামনে পেট্রোনাইজ করেছেন। শিল্পীরা কিন্তু আসলে একা পথ চলতে পারে না, তাদেরকে পেছন থেকে ধাক্কা দিতে হয়। সো আমার মনে হয় যে আমরা এই ছাত্র আন্দোলনেরও আগে আরেকটা ফেজ পার করছি, সেটা হচ্ছে কোভিড। সেই কোভিডের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত উনি যে আমাদেরকে ধাক্কা দিয়ে যাচ্ছে, সামনে এগিয়ে দিচ্ছেন, এই জিনিসটা আসলে কজনে করেছেন। আমি ওনার কাছে সবসময় গ্রেটফুল থাকবো, কারণ উইন্ড অফ চেঞ্জ ওনার একটা আয়োজন হয়, যে আয়োজনটা নিয়ে কথাও হয়েছিল। আসলে একটু দ্বিমত পোষণ করেছেন অনেকে বলেছেন যে এখানে যারা বাজিয়েছেন মেয়ে যন্ত্রশিল্পীরা, তারা আসলে যন্ত্রশিল্পী না, অন্য কিছু একটা বলা হয়েছে। তো এই যে বিশ্বের আসলে তাদের সম্পর্কে আপনাদের একটু আইডিয়া হওয়া উচিত। সেটা হচ্ছে তারা বিশ্বের বিভিন্ন দেশের একদম টপ মোস্ট মিউজিশিয়ানস, যারা কোনো আর্টিস্টের সাথে প্লে করে না, যারা সলো পারফর্ম করেন ইউজুয়ালি, কিন্তু ওনারা শুধুমাত্র তাপস ভাইয়ের জন্য এই আয়োজনটাতে ওনারা পারফর্ম করেছেন। এবং আমাদের সৌভাগ্য হয়েছে যে বিশ্বের এই যে নাম করা মিউজিশিয়ানসরা, তাদের সাথে আমাদের দেশের গান, আমাদের দেশের গীতিকার সুরকারের গান, শিল্পীদের গান প্রেজেন্ট করার যে সৌভাগ্যটা, সেটা আমাদের হয়েছে। এবং সেখানে পারফর্ম করতে দেওয়ার জন্য আমি আসলে পার্সোনালি সবসময়ই টেলিভিশনেও বলেছি, সব ক্যামেরার সামনে আমি বলেছি যে আমি সবসময় কৃতজ্ঞ থাকবো তাপস ভাই এবং মুন্নি ভাবির প্রতি। তাপস ভাই সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়ার কারণটা কিন্তু আসলে কোনো পলিটিক্যাল ইস্যু না। ওনার নামে যে মামলাটা হয়েছে, আমি যতদূর জানি সেটা কোনো পলিটিক্যাল ইস্যু না। আর ওনার দোষটা যেটা পাবলিকলি সবাই জানেন, সেটা হচ্ছে উনি দেতালি একটা গান, যেটা তৎকালীন প্রাইম মিনিস্টারের সামনে উনি তালি বাজিয়ে গিয়েছেন এবং হচ্ছে তাকে উদ্বুদ্ধ করেছেন তার সাথে গান গাওয়ার জন্য।
এখন আজকে যদি আজকে যেই থাকুক, দেশের প্রেসিডেন্ট যেই থাকুক, যেই প্রধান উপদেষ্টা থাকুক বা যেই প্রাইম মিনিস্টার আসুক না কেন, আমরা কিন্তু শিল্পী। আমাদের সবসময় ইচ্ছে করে যে টপমোস্ট, দেশের যে টপমোস্ট মানুষটা আছেন তার সামনে গিয়ে নিজের গানটা প্রেজেন্ট করার জন্য। বেশ কয়েকবার আমরা বঙ্গভবনে গিয়ে পারফর্ম করেছি, জাতীয় দিবসে পারফর্ম করেছি। সেটার সম্মান একটা আসলে অন্যরকম ব্যাপার। সেই সম্মানটা নিতে আমরা শিল্পীরা ভীষণ গর্ববোধ করি। সো তাপস ভাইও ওরকম একটা সময়ে তৎকালীন প্রাইম মিনিস্টারের সামনে গান করেছেন এবং সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে। সো এখন যদি ওনাকে বলা হয় যে ধরি না আমরা বাইরের কোনো দেশের একজন প্রধানমন্ত্রী আসবেন, বা আমরা ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ডেতেও পারফর্ম করেছি, বা আমরা টার্কিশ অ্যাম্বাসেডর যিনি উনি এসেছিলেন, জাপানিজ অ্যাম্বাসেডর যিনি উনি এসেছিলেন, তার সামনে আমরা পারফর্ম করেছি। সো তখন যখন তাপস ভাই জাপানিজ গান করেছেন, তখন যখন তাপস ভাই টার্কিশ গান করেছেন, তার মানে কি উনি কি টার্কিশ হয়ে গেছেন বা উনি কি জাপানিজ হয়ে গেছেন? আসলে বিষয়টা সেরকম না। মানে শিল্পীদের আমি আসলে আই এম সো গ্ল্যাড যে আমি প্রথমেই ক্লিয়ার করতে পেরেছি যে শিল্পীরা রাজনীতি চায় না, কিন্তু রাজনীতিতে তাদেরকে পড়ে যেতে হয়। আমার মনে হয় ওয়ান কাইন্ড অফ তাপস ভাইও এরকম রাজনীতিতে পড়ে গেছেন। আমি যতদূর জানি উনি আসলে রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত না, উনি সবার সাথেই আছেন, শিল্পীদের সাথে আছেন, এবং ভবিষ্যতে ওনাকে আমরা আমাদের সাথে পাবো বলেই আমরা আশা করি। এটা আমি মোটেই সমর্থন করি না, কারণ হচ্ছে শিল্পীরা হচ্ছে দেশকে রিপ্রেজেন্ট করে। সো আমি বলবো যে শিল্পীদের কাজকে, ওই যেটা বলেছি, শিল্পীদের কাজকে প্রাধান্য দেওয়া উচিত। কখনো হ্যাঁ, পার্সোনাল একটা পছন্দ সবারই থাকতেই পারে, সেটা নিয়ে আমার মনে হয় যে আমি কি কাপড়টা পরবো, আমি কি খাবো, সেটা তো আমার পার্সোনাল চয়েস। সেটা নিয়ে শিল্পীদেরও আমি বলবো সেটা নিয়ে পাবলিক হওয়া উচিত না। জনগণেরও ওই বিষয়টাকে জাজ না করে তাদের কাজটাকে একদম বিচার করা উচিত। ছোটবেলার কথা কি বলবো, আসলে আমার বাবা মা দুজনেই খুব গান পাগল মানুষ ছিলেন এবং আমাদের বাড়িতে সবসময় গান চলতো। গান শুনে শুনে আমার গান মুখস্থ হয়ে যেত। তো আমি যখন কথা বলা শিখেছি, আমি স্কুলে যাওয়ার আগে আমার মনে হয় যে আমি গান আত্মস্থ করেছি, এবং গানের স্কুলে শিশু একাডেমি, তখন বগুড়াতে যেহেতু আমার বাড়ি, বগুড়া শিশু একাডেমিতে আমার যাওয়া আসা শুরু হয় প্রথম। আসলে খুব একটা গায়ে মাখি না, কারণ আমার মনে হয় যে আমি কতটা ইমপ্রুভ করলাম সেটা তো আমি জানি। আর মানুষ আমাকে কতটা, মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা কতখানি, সেটাই আমার কাছে ম্যাটার করে। মানুষের ভালোবাসাটাই হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার। যদি আমার কাছে মনে হয় যে না, এখনো একজন আছেন আমার গান শুনতে চান, সেই দিন পর্যন্ত যেন আমি গানটা গেয়ে যেতে পারি। সিনেমায় গান গাওয়ার একটা টেকনোলজি আছে যেটা সম্পর্কে আমার আসলে খুব আইডিয়া কম, যে কার সাথে কথা বললে বা কার সাথে যোগাযোগ করলে, কিংবা কোন ওয়েতে আসলে গান গাইলে, কি ধরনের গান গাইলে সিনেমাতে গান গাওয়া যায়, এই বিষয়টা আমি এখন পর্যন্ত জানি না। অনেক সুরকার গীতিকারের সাথে আমার কাজ করা হয়েছে, এবং সিনেমাতে কাজ করা হয়নি বলেই কিন্তু আমি সিনেমা প্যাটার্নের কিছু গান নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের জন্য করে ফেলেছি, যেটা আসলে সিনেমাতে হয়তো বা ওইভাবে আমি সুযোগ পাইনি। আমার সেই অতৃপ্ত যে জায়গাটা, সেটাকে ফিল আপ করার জন্য আমার পার্সোনাল আমি একটা চেষ্টা করেছি। আসলে গান গাওয়ার আগে একজন ভালো শ্রোতা, এটা আমি বলবো অবশ্যই, কারণ আমার গান শুনতে খুব ভালো লাগে। তো আমি ছোটোবেলা থেকে দেখা গেছে যে বাসায় বসে বসে সিনেমা দেখেছি, সিনেমার গান শুনেছি। আমি সিনেমার গান শুনে মানে এত বেশি শুনেছি, আমার কাছে আমি বলে দিতে পারতাম কোন গানটা শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের সৃষ্টি, কোনটা শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যারের সৃষ্টি, ছোটোবেলায় বলতে পারতাম সেটা আমি। সো ওই গানগুলোর প্রতি আমার এত বেশি ফ্যাসিনেশন, গানগুলো শুনলে ওটার ভিজুয়ালাইজেশন সামনে চলে আসে। আমার সিনেমার গান, মানে একটু সিনেম্যাটিক গান আমার বেশি ভালো লাগে আসলে। মনের অজান্তে গুনগুনিয়ে আমি আমাকে বা কিংবা কোনো আয়োজনে গিয়ে যদি হঠাৎ করে কেউ বলে যে একটা গান গাইতে হবে, আমি তখন সাথে সাথে গাই জোছনা করেছে আরই, কারণ এই গানটা আসলে আমাকে হ্যাঁ, গানটা গাওয়ার আগে একটু বলে নিই যে গানটা আমাকে অনেক কিছু দিয়েছে। গানটা আমাকে কি বলবো, গান বাংলায় উইন্ড অফ চেঞ্জে গাওয়ার আগে এই গানটা দিয়ে আমার তাপস ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। এই গানটা দিয়ে আমার রুনা ম্যামের সাথে মানে ভালোবাসা তৈরি হয়েছে, একটা অন্তরঙ্গ ভালোবাসা তৈরি হয়েছে। এই গানটা আমাকে অনেক ভালোবাসা এনে দিয়েছে। সো আজকে আমি এই গানটাই, বেগম আক্তারের গাওয়া, আমি ছোট করে একটু গিয়ে শুনি। জোছনা করেছে আড়ি, আসে না
আমি আসলে এই জায়গাটা খুব ফাঁকিবাজি করি। ফাঁকিবাজি বলতে হচ্ছে ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে যে রেয়াজ করাটা, সেটা আসলে আমি করি না, আমার হয় না। সত্যি কথা বলে ফেললাম আজকে। পত্রিকায় সত্যি কথা বলতে হয়। এই জন্য সত্যি কথা বললাম। কিন্তু আমি অল ওভার সারাটা দিন আমার মনে হয় যে আমি মিউজিকের মধ্যেই থাকি। সকাল থেকেই দিন শুরু হওয়ার পর থেকে আমি মিউজিকের মধ্যে কোনো না কোনোভাবে আসলে মিউজিকের মধ্যেই থাকি। এই যে আপনাদের সাথে কথা বলছি, মিউজিক নিয়েই কথা বলছি, বা এখান থেকেই আমি যখন বেরোবো তখন আমার মাথার মধ্যে থাকবে যে আমি নেক্সট আমার ইউটিউব চ্যানেলের জন্য কোন গানটা করব, বা আমি নতুন যে গানটা করছি সেটাই হয়তো আমি গাড়িতে যাচ্ছি সেটাই বারবার শুনছি। সেই এরকম আমি সারাদিন আসলে মিউজিক্যালি থাকি। আলাদাভাবে ইমপ্রুভ করার চেষ্টা করি, অনেক গান শুনি আমি, কিন্তু নিজে আসলে ওইভাবে প্র্যাকটিস করাটা যে একটা টাইম, ফিক্সড টাইম ওইভাবে করে আসলে আমার বসা হয় না। জিনিস করে থাকি ইউজুয়ালি, যেরকম আমি খুব মানে বরফ খেতে আমার ভালো লাগে, ঠান্ডা পানি খেতে ভালো লাগে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে এই যে বরফ খেলে গলার কোনো সমস্যা হয় কি না। আমি এখন পর্যন্ত দেখেছি যে না, বরফ খেলে আমার গলার কোনো সমস্যা নেই, এবং প্রতিদিন আমার একটা আইস আমেরিকানো না খেলে আমার আসলে আমার মনে হয় আমার দিন শুরু হয় না, এরকম মনে হয়। সেই আসলে আমার ভক্ত শ্রোতারা যারা আছেন তাদের জন্যই তো আমার গান করে যাওয়া, তাদের জন্যই আসলে আমার সঙ্গীত জীবনটাকে যে আমি প্রফেশনালি এভাবে চুজ করব, এটা আগে কখনো ভাবিনি। চ্যানেলের সেরা কণ্ঠের পর যখন আমি টেলিভিশনে এসেছি, তখন আপনাদের অনুপ্রেরণাই আমার এটা মনে হয়েছে যে না, গানটা নিয়ে হয়তো আমি সামনে এগিয়ে যেতে পারি। আপনারা মানে আমাকে শেষ যেদিন পর্যন্ত আপনারা আমার গান শুনতে চাইবেন, আমাকে ভালোবাসবেন, সেদিন পর্যন্ত আমি গান করে যেতে চাই। আমাকে আশীর্বাদ করবেন, আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই।